আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রিপোজিশন। আর এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। কিন্তু আজকের ক্লাসের মধ্যে যেগুলো অনেক বেশি কনফিউজিং সেগুলো আমরা আলোচনা করব। এবং এটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই। কারণ A থেকে Z পর্যন্ত অনেকগুলো ওয়ার্ডস আছে, তার প্রিপোজিশনস আছে। সো একটু তো কষ্ট করতে হবে। কিন্তু চলো আজকের ক্লাসটা একটু হলেও তোমাদের জন্য পড়াটা সহজ করে দেবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি। আমরা আগে জানবো সংজ্ঞা। যে ওয়ার্ড নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে অন্য একটি শব্দের সাথে যুক্ত করে তাকে প্রিপোজিশন বলে। তাহলে এখানে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে কি বলতে চাচ্ছে। প্রথমে এখানে নোট করো নাউন, প্রোনাউন এবং নাউন ফ্রেজ। এই যে হি লিভস ইন বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে আমাদের নাউন। এখানে যে লিভ আছে, ইন আছে, সেটা হচ্ছে লিভের সাথে বাংলাদেশকে কানেক্ট করছে। কিভাবে? সে কোথায় থাকে? সে বাংলাদেশে থাকে বা বাংলাদেশে বাস করে। এরপর শি ড্রোভ স্লোলি ডাউন দ্য হিল ট্র্যাক। দ্য হিল ট্র্যাক এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। এখানে ডাউন যেটা আছে সেটা হচ্ছে স্লোলি, এটার সাথে কানেক্ট করছে। মানে এখানে বোঝাচ্ছে যে হচ্ছে সে হিল ট্র্যাকে আস্তে করে গাড়ি চালিয়েছিল, ঠিক আছে। এবার দেখো প্লিজ রাইট আ লেটার টু মি। এইখানে টু হচ্ছে আমাদের প্রিপোজিশন, মি হচ্ছে আমাদের এখানে প্রোনাউন। আর এই টুটা, এই প্লিজ রাইট আ লেটার, এটার সাথে মিকে কানেক্ট করছে। তাহলে প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হলো দুইটা ওয়ার্ডকে কানেক্ট করা বা তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। অনেক সময় সেন্টেন্সে হয়, হ্যাঁ, সেন্টেন্সের সাথে কানেকশন রাখা বা ওয়ার্ডের সাথে কানেকশন তৈরি করা, এটাই হচ্ছে আমাদের প্রিপোজিশনের কাজ। এরপর চলে আসি আমরা ক্লাসিফিকেশনে। প্রিপোজিশনের মধ্যেও কিন্তু আমাদের ক্লাসিফিকেশনস আছে। এখানে সংজ্ঞা তেমন বিশেষ নাই, কিন্তু এখানে এক্সাম্পলগুলোই হচ্ছে মেন। প্রথমে আছে হচ্ছে আমাদের সিম্পল। তাহলে সিম্পল প্রিপোজিশন কোনটা? যেগুলো বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ যেগুলো ছোট বা একবারে হয়। যেমন তো দেখো হচ্ছে অ্যাট, অন, অফ, বাই, এটসেট্রা। এগুলো তো একটাই ওয়ার্ড, তো এগুলোকে তো আমরা আর বিভাজন করতে পারবো না। কিন্তু এরপরে আছে দেখো ডাবল প্রিপোজিশন। বিশ্লেষণ করলে একাধিক প্রিপোজিশন পাওয়া যায়। এই যে হচ্ছে আপন, উইদিন, উইদাউট। এখানে দেখো আপনে আছে আপ প্লাস ওয়ান, এটা হয় আপন। আপও একটা প্রিপোজিশন, ওয়ানও কিন্তু একটা প্রিপোজিশন। উইদিনে উইথ প্লাস ইন, উইথ একটা প্রিপোজিশন, ইনও একটা প্রিপোজিশন। উইদাউটের ক্ষেত্রে উইথ প্লাস আউট, অর্থাৎ দুইটা প্রিপোজিশন মিলে একটা ভিন্ন প্রিপোজিশন হবে এবং এটার অর্থটা একটু ভিন্ন প্রকাশ করবে। এরপরে আছে কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে একটা প্রিপোজিশন অন্য একটা ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে নতুন প্রিপোজিশন গঠন করবে। আমরা ডাবল প্রিপোজিশনে পড়লাম যে দুইটাই হবে প্রিপোজিশন, আর এইখানে কম্পাউন্ডের ক্ষেত্রে একটা হবে প্রিপোজিশন, একটা হবে ওয়ার্ড। তাহলে আমরা এক্সাম্পল দেখি যে কোনগুলো। অ্যাক্রস, বিহাইন্ড, বিয়ন্ড। অ্যাক্রসে দেখো অন প্লাস ক্রস, ক্রস কিন্তু একটা ওয়ার্ড, অন হচ্ছে আমাদের প্রিপোজিশন, দুইটা মিলে হয়েছে অ্যাক্রস। বাই প্লাস হিন্ড, হিন্ড হচ্ছে আমাদের ওয়ার্ড, বাই হচ্ছে প্রিপোজিশন। বিয়ন্ডের ক্ষেত্রে বাই প্লাস ইয়ন্ড, ইয়ন্ড হচ্ছে আমাদের ওয়ার্ড, বাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। এরপর আছে দেখো ফ্রেজাল প্রিপোজিশন। শব্দ সমষ্টি প্রিপোজিশন হিসেবে কাজ করবে, অর্থাৎ এখানে শব্দের সমষ্টি হবে। ওয়ার্ড আর প্রিপোজিশন তো এখানে একসাথে বসবে, কিন্তু দুইটা মিলে সন্ধি টাইপের। আগে আমরা দেখলাম ওগুলো সন্ধির মতো হয়ে যাচ্ছে, দুইটা মিলে একসাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু এখানে সেভাবে হবে না, এখানে আলাদা আলাদাভাবেই বসবে, কিন্তু পুরাটা কিন্তু একটা প্রিপোজিশন হিসেবেই কাজ করবে। যেমন দেখো বিকজ অফ, তারপর ইন স্পাইট অফ, অন অ্যাকাউন্ট অফ, ইনক্লুডিং টু, এটসেট্রা। এরপর আছে পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা তো বুঝতেই পারছো, আমরা ভার্বেও কিন্তু পার্টিসিপল পড়ে এসেছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। আবার প্রিপোজিশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের পার্টিসিপলের ক্লাসিফিকেশন আছে। এখন দেখো প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল যখন প্রিপোজিশনের মতো কাজ করে, এখানে দেখো হোয়াট ডু ইউ নো রিগার্ডিং দিস প্রপোজাল। এখানে রিগার্ডিং কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল।
কিন্তু রিগার্ডিংটা এখানে প্রিপোজিশনের মতো কাজ করেছে, কারণ হোয়াট ডু ইউ নো এটাকে দিস প্রপোজালের সাথে রিগার্ডিংটা কানেক্ট করেছে। এরপর দেখো ডিসকুইস্ট। ডিসকুইস্ট মানে কি? লুকায়িত, এখানে বা ছদ্মবেশ। এখন দেখি আমরা, যখন কোনো প্রিপোজিশন সরাসরি না বসে অন্য ওয়ার্ড বসিয়ে প্রিপোজিশন রূপে কাজ করে, এটা আবার কেমন দেখি তো। এটা খুবই ইজি, দেখো প্রিপোজিশনের মতো কাজ করবে কিন্তু সেটা প্রিপোজিশন না। দে সেট দ্য হাউস আ ফায়ার, এ কি প্রিপোজিশন? এ তো আর্টিকেল, কিন্তু এখানে এ কিন্তু অনের কাজ করছে। মূলত নেটিভ স্পিকার যারা থাকে তারা কিন্তু এ ধরনের সেন্টেন্সগুলো ইউজ করে থাকে। হ্যাঁ, এখানে এ হচ্ছে অনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তারা বাসাটাতে আগুন ধরিয়ে দিল। রিসেন্টলি একটা মেমস অনেক ভাইরাল হয়েছে না, সব ছেলেদের শখ থাকে, স্বপ্ন থাকে স্কুলে আগুন লাগিয়ে দিবে, ঠিক ওই টাইপের। এবার দেখো ইটস 5 o'clock। ও ক্লক ওয়ার্ডটার সাথে আমরা অনেক পরিচিত। ও ক্লক মানে কিন্তু অফ ক্লক বোঝায়, ঠিক আছে? তো এখানে ও ক্লকটা কিন্তু এখানে ডিসগুইস্ট প্রিপোজিশন, অফের পরিবর্তে এখানে ওটা ব্যবহৃত হচ্ছে। এরপর দেখো ডিট্যাচড। ডিট্যাচ প্রিপোজিশনের ক্ষেত্রে এখানে ভিন্ন হয়ে যাবে। ডিট্যাচ হওয়া মানে কি? বিচ্ছিন্ন হওয়া। তাহলে দেখো বাক্যের শেষে বিচ্ছিন্ন অবস্থায় ব্যবহৃত হবে। উদাহরণ দেখি, হোয়াট আর ইউ ওয়েটিং ফর। ফর আমাদের কি? ফর হচ্ছে আমাদের প্রিপোজিশন। এখানে দেখো ফর একদমই শেষে বসেছে এবং বিচ্ছিন্ন অবস্থাতে বসেছে। অর্থাৎ আমরা আগে পড়লাম যে প্রিপোজিশনের কি হয়, দুইটা সেন্টেন্সকে বা দুইটা ওয়ার্ডকে যোগ করে, যার ফলে সেটা মাঝখানে বসে, কিন্তু এটা বিচ্ছিন্নভাবে শেষে বসেছে, কিন্তু এটাও কিন্তু প্রিপোজিশন। এবার দেখো হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। অ্যাবাউট কে? এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। এখানে একটা জিনিস দেখো, সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু এগুলো দেখা যাচ্ছে। যখন আমি প্রশ্ন করছি তখনই কিন্তু এরকম দেখা যাচ্ছে যে এই ধরনের স্ট্রাকচার বা ফর্মেশনটা আমরা পাচ্ছি, যেখানে বিচ্ছিন্ন অবস্থায় প্রিপোজিশন শেষে বসছে। এবার দেখো ম্যাজিক চার্ট। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, প্লাস তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হবে, কারণ এখানে একটা গ্রাফের মাধ্যমে বা একটা চিত্রের মাধ্যমে পয়েন্ট আউট করে আমি হচ্ছে তোমাদেরকে অনেকগুলো প্রিপোজিশন, যেগুলো নিয়ে আমাদের কিছু কনফিউশনস থাকে, সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবং এই যে চার্টটা আছে এটা কিন্তু আমরা বিভিন্ন বইয়েও দেখতে পাবো। তো চলো আরেকবার দেখে নিই। যারা জানো তাদের জন্য তো ভালো, আর যারা জানো না আজকে তারা দেখে নাও। এই যে ধরো এটা একটা সার্কেল, এটা হচ্ছে আমাদের সারফেস বা যেটাকে ঘিরে আমরা সবকিছু করব। দেখো এখানে আছে অন। যখন দেখো সার্কেলটার ওপরে সারফেসের সাথে কোনো কিছু লেগে আছে তখন কিন্তু এটা অন, কিন্তু যখন তার থেকেও একটু ওপরে চলে গেছে, অর্থাৎ সার্কেলের ওপরে তো আছে কিন্তু সার্কেলকে টাচ করছে না, সার্কেলের সারফেস টাচ করছে না, তখন এটা হবে অ্যাবভ। এখন দেখো এই রেড সার্কেলটা এই সার্কেলের পাশে অবস্থান করছে, তাই এটা বিসাইড, এটা তো আমরা জানি। এবার দেখো টু। টু মানে প্রতি বা দিকে। এই যে অ্যারো দ্বারা বোঝাচ্ছে কোনো একটা জিনিস এই সার্কেলের দিকে যাচ্ছে, তাই এখানে বসবে টু। আর অনটু দেখো, অনটুটা একটু কার্ভ, অনেকটা প্যারাবোলার মতো, তাই না? অনটু মানে কোনো কিছুর ওপর যাওয়া, অর্থাৎ সেটা জাম্প করে যাওয়া হতে পারে, এই ধরনের বোঝাচ্ছে, বা অর্থাৎ মুভিং বা কোনো অ্যাকশন। এখন দেখো থ্রু বা অ্যাক্রস। এখানে দেখো এপাশ থেকে এই রেড লাইনটা এই পাশে চলে গিয়েছে। থ্রু বা অ্যাক্রস দ্বারা বোঝায় ভেদ করে চলে যাওয়া বা কোনো কিছুর মধ্যে দিয়ে পাস করে যাওয়া। এরপর দেখো ইনটু। ইনটু মানে প্রবেশ করা বোঝায়। এই যে দেখো এখানে কিন্তু এখানে এটা স্টপ হয়ে গেছে, অর্থাৎ কোনো একটা জিনিস সার্কেল বা কোনো বস্তুর ভিতরে প্রবেশ করেছে, কিন্তু সেটা বের হয়েছে নাকি সেটা কিন্তু উল্লেখ করে না। যেমন থ্রু মানে ঢুকবে প্লাস বের হয়ে যাবে, কিন্তু ইনটু মানে জাস্ট প্রবেশ করা বোঝায়, তাই এটা হবে আউট অফ, অর্থাৎ কোনো কিছু ঢুকেছিল সেটা বাইরে বের হয়ে যাচ্ছে। এবার দেখো সার্কেলের নিচে আছে হচ্ছে আন্ডার, বিলো, বিনিথ, আন্ডারনিথ। এগুলো সবগুলো কিন্তু নিচে বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু এগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমরা বিস্তারিত এখনই জেনে নেব, ঠিক আছে? এখন চলো দেখি। দেখো নো মোর কনফিউশন, আর কোনো কনফিউশন হবে না। সেম ধরনের অর্থ প্রকাশ করে এমন প্রিপোজিশনগুলো আমরা কিভাবে কারেক্টলি সেন্টেন্সে বসাতে পারি সেটা এখন আমরা দেখব। দেখো অন, অ্যাবভ, ওভার, এগুলো সবগুলো দ্বারাই কিন্তু ওপরে বোঝানো হয়, কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য আছে যে কখন কোনটা বসাতে হবে। যেমন এক্সাম্পলে দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবিল।
এখানে অন বসেছে কারণ আমি সার্কেলের ক্ষেত্রে তোমাদেরকে দেখালাম যখন সারফেসকে টাচ করে থাকে তখন অন বসে। এখন আমরা টেবিলের উপর যখন বইটা রাখি তখন তো এটা টেবিলের সারফেসকে টাচ করে থাকে, শূন্যে তো আর বই ভেসে থাকে না। ঠিক এই ধরনের যখন জিনিসগুলো বোঝাবে যে যেটা টাচ করে আছে ওপরে সেটা হবে অন, বা এটা আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। এরপর দেখো, দ্য পেইন্টিং হ্যাংস অ্যাবভ দ্য বেড। আমাদের অনেকের বাসাতে আমরা দেখি আমরা যেখানে শুই আমাদের আঁকানো কিছু বা কোনো দৃশ্য আমাদের পছন্দের অনেক কিছু ওয়ালম্যাট আমরা ওয়ালে হ্যাং করে রাখি। সেটা আমাদের টেবিলের উপরে থাকতে পারে অথবা বিছানার উপরে মানে মাথার দিকে থাকে। সাধারণত আমরা দেখি এখানে কিন্তু দেখো ছবিটা ওপরে আছে কিন্তু বিছানাকে কিন্তু টাচ করে নেয়, কিন্তু সেটা স্থির আছে। তাহলে এটা কি ওপরে প্লাস টাচ করবে না প্লাস স্থির। ছবিটা কিন্তু ওপরে আছে, টাচ করে নাই, কিন্তু স্থির অবস্থায় আছে। কিন্তু এই থার্ড এক্সাম্পলে দেখো, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি। এখানেও কিন্তু ওভার ওপরেই বোঝাচ্ছে, ওভার এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যে সেটা টাচ করে নাই কিন্তু এটা মুভিং। ওভার তখন বসবে যখন কোনো কিছু মুভ করে তোমার মাথার উপর দিয়ে চলে যাবে, মুভিং অবস্থায় আছে, তাহলে এখানে হবে ওভার। অনটা তো আমরা বেসিক এটা সবাই জানি, অ্যাবভ আর ওভারের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এটা, অ্যাবভ তখন হবে যখন কোনো কিছু স্থির অবস্থায় থাকবে কিন্তু তোমাকে টাচ করবে না। যেমন ধরো আমার মাথার উপর লাইট আছে, এটা কিন্তু অ্যাবভ হিসেবে আমি ইউজ করবো প্রিপোজিশনে। হ্যাঁ, দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, কারণ এটা স্থির অবস্থায় আছে। কিন্তু এখনো যদি একটা মশা আমার মাথার উপর দিয়ে উড়ে যায় তখন কিন্তু আমি ওভার ইউজ করবো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মস্কিটো ফ্লাইড ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। এরপর দেখি আন্ডার, বিলো, বিনিথ, আন্ডারনিথ, এগুলো সবই কিন্তু নিচে বা তলায় এই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আবারও ব্যবহারের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, এটা বেসিক স্বাভাবিক, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে টেবিলের নিচে বিড়ালটা আছে, কি অবস্থায় আছে সেটা আমরা জানি না, বা আমরা দেখতেও পাই বিড়াল কি হয় টেবিলের নিচে শুয়ে থাকে বা বসে থাকে। এবার দেখো, দ্য টেম্পারেচার ড্রপড বিলো জিরো লাস্ট নাইট, বিলো দ্বারা নিচে বোঝায় কিন্তু এখানে সাধারণত পজিশনের ক্ষেত্রে এটা বোঝানো হয়ে থাকে, কোনো অবস্থার ক্ষেত্রে বোঝে। হ্যাঁ, যেমন কি তাপমাত্রার অবস্থাটা কেমন, জিরোরও নিচে চলে গেছিল। এরপর দেখো, হি ফেল সামথিং স্ট্রেঞ্জ বিনিথ হিজ ফিট, এই বিনিথ হিজ ফিট এখানে সারফেসটা কিন্তু টাচ হয়ে থাকবে প্লাস তুমি ফিল করতে পারবো। আমাদের পায়ের নিচে কিছু পড়লে কি আমরা ফিল করতে পারি না, অনেক সময় কাটা ফুটতে পারে পায়ের নিচে বা কোনো একটা কিছু আমরা যখন স্টেপ অন করি তখন কিন্তু আমরা ওটা ফিল করতে পারি, সেক্ষেত্রে এটা বিনিথ ইউজ করা হবে। এরপর দেখো, দ্য কি ওয়াজ হিডেন আন্ডারনিথ দ্য রাগ, হিডেন দ্বারাই কিন্তু এখানে অলরেডি বলা আছে, আন্ডারনিথ তখন ব্যবহৃত হবে যখন কোনো কিছু এমনভাবে নিচে থাকবে যে সেটা আমি দেখতে পাচ্ছি না বা লুকাইতে থাকবে। ধরো একটা তুমি চামচ নিলা, তারপর যখন একটা ন্যাপকিন দিয়ে দিবা, চামচটা ওটা নিচে আছে প্লাস লুকায়িত অবস্থায় আছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না, তখন সেখানে ইউজ করতে হবে আন্ডারনিথ। এরপর দেখো, ইনটু আর অনটু, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? শি পোর্ড দ্য মিল্ক ইনটু দ্য গ্লাস, অর্থাৎ সে গ্লাসের মধ্যে দুধ ঢাললো, তাহলে এখানে ইনটু দ্বারা কোনো কিছু মাঝে দেওয়া বা ঢালা এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে ইনটু। তারপর দ্য ক্যাট জাম্পড অনটু দ্য চেয়ার, অর্থাৎ বিড়ালটি চেয়ারের উপর জাম্প করলো। ধরো এটা আমাদের চেয়ার, এটা আমাদের বিড়াল, এই বিড়ালটা যখন জাম্প করছে টেবিল বা চেয়ারের উপর, এখানে হচ্ছে অন টু। ওই যে আমরা হচ্ছে এটা কিন্তু আমাদের চার্টেও দেখে এসেছিলাম, অন টু কখন, যখন কোনো কিছু জাম্প করা বোঝায়। এরপর দেখো, আউট অফ আর আউট, এটার মধ্যে কি ডিফারেন্স আছে? শি টুক হার ফোন আউট অফ দ্য ব্যাগ, ফোনটা তার ব্যাগের মধ্যে ছিল, সে সেখান থেকে ফোনটা বের করলো। যখন এই ধরনের জিনিস বোঝানো হবে তখন হবে আউট অফ। বাট হি ওয়েন্ট আউট দ্য ডোর, এখানে হি ওয়েন্ট আউট দ্য ডোর মানে
ধরো একটা রুমে বা একটা কোথাও যখন আমরা বের হই, দরজাটা তো এরকম থাকে, একটা নির্দিষ্ট পুরুত্ব থাকে দরজার, এই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেলাম, অর্থাৎ এর মধ্যে আমি আগে থেকে অবস্থান করে থেকে যাইনি, আমি তার মধ্যে দিয়ে ওটা ধরো যে পাস করে গেছি। তাহলে তুমি আমাকে বের হতে দেখলা, তখন তুমি বলবা হি ওয়েন্ট বা শি ওয়েন্ট আউট দ্য ডোর, এক্ষেত্রে আউট বসানো হয়। কিন্তু এখানে দেখো আউট অফ যখন ব্যবহার করা হয়েছে, ফোনটা কিন্তু তার ব্যাগের মধ্যে ছিল, সেখান থেকে সে বের করে নিয়ে এসছে। আচ্ছা, এরপর দেখি ইন, উইদিন, ইনসাইড, এগুলো কিন্তু সবই ভিতরে অবস্থান করার ক্ষেত্রে বা মধ্যে আছে এমন বোঝায়। এখন দেখো ইন, শি লিভস ইন ঢাকা, এটা আমরা প্রথমেই দেখে এসছি যে সে ঢাকায় বাস করে, অর্থাৎ সে সেখানে অবস্থান করে, খুবই বেসিক এটা। এখন দেখো ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 2 hours, এখানে উইদিন দ্বারা কিন্তু সাধারণত লিমিটস বোঝানো হয়, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি এই কাজটা শেষ করছো। তো উইদিন সেন্টেন্সে তখনই ব্যবহার করা হবে যখন দেখবা কোনো একটা লিমিট এখানে নির্দেশ করা হচ্ছে। হি ইজ হাইডিং ইনসাইড দ্য বক্স, ইনসাইড মানে ভেতরে মানে থেকে যাওয়া, ধরো এটা আমার বক্স, এর মধ্যে তুমি আছো বা কিছু একটা আছে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইনসাইড, এই স্থানটা হচ্ছে ইনসাইড, ঠিক আছে। এরপর লিখি along and across, দেখো she walked along the river, along তখন ব্যবহার করা হয় যখন কোনো কিছু এজ দ্বারা বা ধার ধরে হেঁটে যাওয়া বোঝায়। আমরা নদীর ধার দিয়ে হেঁটে যাই, তাই না, নদীর ওপর দিয়ে তো সোজা হেঁটে যেতে পারি না, নিনজা হলে পারতাম, সেটা আলাদা। এখন দেখো হি ran across the street, এ অ্যাক্রস মানে বোঝায় পাস করে যাওয়া, অর্থাৎ রাস্তা পার হয়ে না আমরা এই পার থেকে ওপারে যাই। তো এখানে যখন ওই ধরনের বোঝাবে যে তুমি পার হয়ে চলে গেলা, তখন হবে অ্যাক্রস, আর যখন ধার ঘেঁষে বা কোনো কিছুর এজ দিয়ে যাবা তখন সেটা হবে along। এখন দেখো around আর through, they sat around the campfire, অর্থাৎ তারা ক্যাম্পফায়ারের চারপাশে বসেছিল। অ্যারাউন্ড দ্বারা এখানে প্রিপোজিশনটা কি বোঝাচ্ছে, চারপাশে গোল হয়ে জড়ো হওয়া বা থাকা। অ্যারাউন্ড আমরা বলি না অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবী জুড়ে বা পৃথিবী, যেহেতু পৃথিবী আমাদের কি রাউন্ড, এই কারণে এখানে অ্যারাউন্ড ব্যবহার করা, অর্থাৎ চারপাশে পৃথিবী, পুরো পৃথিবী ছড়িয়ে গেছে এমন বোঝায়। অর্থাৎ এখানে মোস্টলি তোমার সার্কুলার যে একটা ফর্মেশন থাকে সেটাই বোঝানো হচ্ছে। দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল, থ্রু মানে কোনো কিছু দিয়ে বের হয়ে যাওয়া, ধরো এটা হচ্ছে আমাদের টানেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রেন। তো এই ট্রেনটা এখান দিয়ে টানেলের মধ্যে দিয়ে ঢুকে তো এদিক দিয়ে আবার বের হয়ে যাবে ট্রেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের থ্রু বোঝাচ্ছে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে দিয়ে একটু অবস্থান করে পাস করে গেছে। এরপর দেখো ফর, সিন্স, টিল, আনটিল, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক কনফিউশন হয়, এটা থেকে অনেক কোশ্চেন্সও আসে, কজ আমরা টেন্স পরিবর্তনের সময়ও কিন্তু সিন্স, ফর এগুলো শিখি বা এগুলো পড়ে থাকি, কিন্তু এখন এক্সাম্পলের মাধ্যমে দেখবো এবং ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। আই স্টাডিড ফর 2 hours, এখানে ফর হলো, এখানে সময় নির্দেশ করতেই বোঝাচ্ছে, কিন্তু এখানে ফর হলো কারণ 2 hours একটা নির্দিষ্ট সময়, 2 ঘন্টা আমরা কাউন্ট করতে পারি। কিন্তু দেখো হি হ্যাজ বিন সিক সিন্স মানডে, সিন্সও এখানে প্রিপোজিশন হিসেবে বসেছে এবং টাইমিং নির্দেশ করছে, কিন্তু মানডে তো নির্দিষ্ট টাইম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত, অর্থাৎ 12 AM to 12 PM পুরাটাই কিন্তু মানডে। সে মানডে থেকে সিক আছে এবং কত, মানে সেই মানডে থেকে এখন পর্যন্ত সিক আছে, এই টাইমটা যখন নির্দিষ্ট না, অর্থাৎ সংখ্যা বা নাম্বার দ্বারা প্রকাশ করা যাচ্ছে না, তখন সেখানে সিন্স বোঝাবে, অর্থাৎ অনির্দিষ্ট সময়। এবার দেখো উই ওয়েটেড টিল মিডনাইট, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম। শি উইল স্টে আনটিল দ্য রেন স্টপস, এখন টিল আর আনটিলের মধ্যে দুইটা ভুল আমরা করে থাকি, প্রথমত বানানে, সেটা হচ্ছে আমরা আনটিল বানানে অনেকে ডাবল এল ইউজ করি, কিন্তু আনটিল বানানে একটা এল, এটা মনে রাখবো। এবং টিল হচ্ছে অ্যাফার্মেটিভ আর আনটিল হচ্ছে নেগেটিভ, যে সেন্টেন্সে আনটিল আছে সেটা কিন্তু নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখো শি উইল স্টে আনটিল দ্য রেন স্টপ, যতক্ষণ বৃষ্টি থামবে সে ততক্ষণ অপেক্ষা করবে, অর্থাৎ সে যাবে না, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। আর এখানে বলেছে উই ওয়েটেড টিল মিডনাইট, অর্থাৎ আমরা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছি, এটা একটু পজিটিভ মিনিং দেয়, এটা একটু নেগেটিভ মিনিং দেয়। তাহলে এটাও ক্লিয়ার হলো। এরপর দেখি
ট্যাটু অন ইউর ব্রেন। হ্যাঁ, এখানে যেগুলো আছে এগুলো ভুল করলে মহাপাপ হবে। এগুলো একদমই ভুল করা যাবে না, কজ বেসিক কিন্তু আমরা বারবার উল্টাপাল্টা করি এগুলো। এখন দেখো এখানে যে ছোট ছোট অংশ আমি লিখে রেখেছি, এই ছোট ছোট অংশগুলো আমরা ভালো করে দরকার পড়লে মুখস্থ করে ফেলবো, কিন্তু তা ভুল হওয়া যাবে না। দেখো, শহর, নগর, প্রদেশ, দেশ, সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতক, যখন এগুলো থাকবে এগুলোর পূর্বে কিন্তু ইন বসবে। তাহলে শহর, নগর, প্রদেশ, দেশ, সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতকের পূর্বে ইন বসবে প্রিপজিশন হিসেবে কিন্তু। এবার দেখো, প্রভাত, দুপুর, গধূলি, রাত, ফেস্টিভ্যাল, নাম্বার, এগুলোর পূর্বে অ্যাট বসবে। ঠিক আছে, কি আবার ভুল করে ইন নাইট বলে দিও না, অ্যাট নাইট হয়। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা অনেক ভুল করি, এখানে কিন্তু লিখে রাখলাম। সকাল মানে প্রভাত, যেটা অ্যাট ডন বা এরকম প্রভাত, সকালও না ঠিক। তারপরে রাত, তারপরে দুপুর, অ্যাট নুন হয়। হ্যাঁ, ইন নুন হয় না, এগুলোর ক্ষেত্রে অ্যাট বসবে। কিন্তু ইভিনিং এর আগে কিন্তু কি বসে, ইন বসে। আমরা বলি না ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং। ঠিক আছে, এখন দেখো, সময়ের পূর্বে অ্যাট বসে, দিনের আগে অন বসে, দিনের অংশভাগে ইন বসে। যখন দিনের কোনো নির্দিষ্ট একটা অংশ বোঝানো হবে, অপরাহ্ন বা মধ্যাহ্ন এরকম, বা অংশ ভাগ সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো, তখন তা পূর্বে ইন বসবে। কিন্তু শুধু যদি ডে বোঝানো হয় তাহলে অন বসবে। ঠিক আছে, এরপর দেখো, দক্ষতা বা অদক্ষতা বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়, যেমন কি গুড অ্যাট, ব্যাড অ্যাট। আম গুড অ্যাট ম্যাথ, আমি ম্যাথে ভালো। আম ব্যাড অ্যাট কেমিস্ট্রি, আমি কেমিস্ট্রিতে অদক্ষ বা খারাপ, ভালো পারি না। দক্ষতা প্রকাশ পাচ্ছে, এখানে হবে অ্যাট। এবার দেখো, জায়গার ক্ষেত্রে যদি ছোট বোঝায় জায়গাটা, সেখানে বসবে অ্যাট, কিন্তু যদি বড় জায়গা বোঝায় তাহলে সেখানে হবে ইন। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ দিতে পারি, আম অ্যাট আ শপিং মল ইন রাজশাহী। দেখো, মল কিন্তু রাজশাহীর তুলনায় একটা ছোট জায়গা, তাই এখানে মলের আগে আমরা বসাবো অ্যাট। আর রাজশাহী মলের তুলনায় বড় জায়গা, যে কারণে আমরা রাজশাহী পূর্বে বসাবো ইন। তাহলে মোটামুটি আমাদের প্রিপজিশনের অংশটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রিপজিশন পড়ে আমাদেরকে মুখস্থ করতে হবে। আমি জানি অনেক আছে, অত হিউজ পড়াটা খুবই টাফ, কিন্তু তারপরেও কোশ্চেন যখন আমরা প্র্যাকটিস করব, সেগুলো দেখে দেখে যে ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে ওগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে অবশ্যই মুখস্থ রাখবো। পাশাপাশি যতটা পারবো আমরা দরকার হলে অর্থ ভেদ করে আমরা, বা অর্থের মাধ্যমে, এবার যেভাবে পারি কিছু কিছু প্রিপজিশন আমাদের মুখস্থ করতেই হবে। এটা মুখস্থ পারা, বাট তারপর আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজ উপায়ে কিছু কনফিউশনগুলো দূর করে দেওয়ার, যেন সেন্টেন্স দেখলে আর ভুল না হয়। কিন্তু এখন আমরা করব আমাদের ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্র্যাকটিস। এখন চলো প্র্যাকটিস করি। এখানে দেখবো ম্যাথে প্রচুর কোশ্চেন আছে। সব থেকে বেশি মনে হয় ইংলিশে ম্যাথে হচ্ছে তোমার প্রিপোজিশন থেকেই কোশ্চেন আসে, কারণ এগুলো আমাদের মুখস্থ জিনিস। শুনলে সবার ভয় লাগে যে এত কি করে করব, এখান থেকে কোশ্চেন আসে। এখন দেখো, প্রথমে আছে হি কমপ্লেইন টু মি অ্যাবাউট ইউর কন্ডাক্ট। তাহলে এখানে কমপ্লেন অ্যাবাউট মানে কমপ্লেন করা বা অভিযোগ করা, মুখস্থ করে নিব। তারপর দেখো, উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। হিয়ার এক্সেপ্ট ইজ প্রিপোজিশন। এটা নিয়ে কনফিউশন লাগছে তোমাদের, তাই না? কারণ এক্সেপ্ট কি করে প্রিপোজিশন হয়, এখানে এক্সেপ্ট এর জন্যই প্রিপোজিশন, কারণ এটা হচ্ছে দেখো, উই ওয়ার্ক এভরি ডে এটা একটা সেন্টেন্স, আর এই ফ্রাইডে, ফ্রাইডে একটা ওয়ার্ড। এক্সেপ্টটা কিন্তু এই দুটাকে সুন্দরভাবে কানেক্ট করেছে। আমরা প্রত্যেক দিন কাজ করি শুক্রবার ছাড়া, তাই এখানে এক্সেপ্টটা প্রিপোজিশন হিসেবে ইউজড হয়েছে। দেখো, এটা ম্যাথ 23-24 সেশনের কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট এ ধরনের কোশ্চেন আসতে পারে। এই কারণে আমি বারবার বলি, মুখস্থ করার পাশাপাশি আমরা যখন ইংলিশ পড়বো অর্থগুলো কিন্তু ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করব। একটু অনুধাবন করে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ সোজা লাগবে। Today is the fifth dash day dash this unbearable heat wave. এখানে হবে consecutive day of. Today is the fifth consecutive day of this unbearable heat wave. Consecutive মানে কি, ক্রমাগত বা লাগাতার, অর্থাৎ লাগাতার পঞ্চম দিন চলছে যে এখানে অসহ্য গরম পড়ছে। এবার দেখো, father has not yet come dash home, এখানে নো প্রিপোজিশন।
এটাও একটা স্টার মার্ক। প্রিপোজিশন থেকে কোশ্চেন এসছে বলে যখন প্রিপোজিশন বসাতে হবে সবসময় তা না, আমাদেরকে সেন্টেন্স দেখে স্ট্রাকচার দেখে বুঝতে হবে কোন কোন ক্ষেত্রে মানে প্রিপোজিশনের প্রয়োজন আছে, কোন কোন ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনের প্রয়োজন নেই। যেমন ফাদার হ্যাজ নট কাম হোম, এতটুকুই ঠিক আছে, এখানে কোনো প্রিপোজিশন বসবে না, প্রিপোজিশনের তো কোনো দরকারই নাই। এরপর দেখো মিতা ইজ লিনিং ড্যাশ দ্য ওয়াল, লিনিং আগেনস্ট, এটা আমাদের মুখস্থ পড়ে আমরা জানি। লিনিং আগেনস্ট কি, কোনো কিছুর অপোজিটে বা এগেনস্টে আমরা ঠেস দিয়ে দাঁড়াই, সেটা হচ্ছে লিন করা, অর্থাৎ কোনো কিছুর সাথে তুমি ঠেস দিয়ে দাঁড়িয়ে আছো বা তাকে সাপোর্ট হিসেবে নিয়েছো। ওয়ালে আমরা দাঁড়াই না, আমরা তো ছবিও তুলি এরকম পোলের সাথে ওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে, এখানে লিনিং আগেনস্ট মানে সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, অনেকে ভাবতে পারে এখানে লিনিং অন কেন হলো না? অন এজন্যই হলো না কারণ আমরা কোনো কিছুর তাকে যখন ঠেস দিয়ে দাঁড়াচ্ছি তখন সেখানে একটা ব্যারিয়ার কিছু একটা আছে, আমি তার উপর একটা জোর দিচ্ছি। তাহলে আমরা এখানে ফিজিক্সে পড়েছি না, প্রত্যেক ক্রিয়ারই সমান প্রতিক্রিয়া বল রয়েছে, তো এরকমই আমি এখান থেকে একটা বল দিচ্ছি, ওখানকার সাপোর্টটাও আমার বলের থেকে বেশি বা সমপরিমাণ আসছে বলে কিন্তু সেখানে আমরা স্থির আছি। ফিজিক্সও পড়িয়ে দিলাম। দেখো এখন দেখো 50% অফ হিজ মান্থলি ইনকাম অন গোজ অন ফুড, এখানে গোজ অন মানে কিন্তু ব্যয় করা বোঝায়। ঠিক আছে, অর্থাৎ তার মান্থলি ইনকামের 50%-এ কিন্তু তার খাবারের পিছনে খরচ হয়ে যায়। এখন আমরা একটা জিনিস এখানে দেখবো, সেটা হচ্ছে যে একটা ওয়ার্ডের সাথে অনেক রকমের প্রিপোজিশন কিন্তু বসতে পারে এবং প্রত্যেকটা মিনিং কিন্তু ঘটনা ভেদে ডিফারেন্ট হয়। যেমন এখানে গোজ অন মানে ব্যয় করা, কিন্তু গোজ টু মানে কি, কোথাও যাওয়া। ঠিক এই ধরনের প্রিপোজিশন যেগুলো থাকবে আমরা দেখতে পাবো পরপরই থাকে যখন আমরা বইগুলো পড়বো, এগুলো কিন্তু ভালো মতো একটু মাথায় নিয়ে নিতে হবে। তারপর দেখো I cannot part dash my books, part with, অর্থাৎ আমি আমার বই ছেড়ে উঠতে পারবো না বা বিচ্ছিন্ন হতে পারবো না, এরকম অর্থখানি প্রকাশ পাচ্ছে। যেমন সামনে তোমাদের ম্যাথ ডেন্টাল আছে, তোমরা এখন পড়াশোনা না অনেক বিজি, আম্মু খাবার দিতে আসলে বা ডাক্তার আসলে না না এখন আমার খাওয়ার সময় না, আমি এখন উঠতে পারবো না, অনেক পড়া, ঠিক ওরকমই বোঝাচ্ছে। এখন দেখো দ্য সিইও suddenly resigned amidst rumors of misconduct, অ্যামেডিস্ট মানে বোঝায় যে মধ্যে কোনো কিছুর মধ্যে তুমি আছো, সেখান থেকে তুমি বের হয়ে আসছো, বা এই ধরনের অর্থ বোঝাতে কিন্তু অ্যামেডিস্ট বসানো হয়ে থাকে। সিও কেন হচ্ছে রিজাইন করেছে, তার মিসকন্ডাক্টের রুমার্সের মাঝে, তো এখানে অ্যামেডিস্ট ব্যবহৃত হয়েছে। এরপর দেখো শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ দ্য পোয়েট ফর দ্য লাস্ট 10 years, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে হবে ম্যারিড টু, কিন্তু আমরা কিন্তু আমাদের একাডেমিকের সময় পড়েছি ম্যারি অফ, পড়েছি না, আমাদের ফার্স্ট পেপার বই ছিল একটা লাইন যে তার মেয়েকে বিয়ে দিয়ে দিতে চাই, ওখানে কি পড়েছিলাম, লেখার তো জায়গা পাচ্ছি না, আচ্ছা দেখি। ম্যারি অফ, ম্যারি অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া কারোর সাথে। ঠিক আছে, তাহলে ম্যারি অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া, অর্থাৎ দে ম্যারিড অফ দেয়ার চাইল্ড অ্যাট দ্য এজ অফ 18, অর্থাৎ তারা 18 বছর বয়সে তাদের বাচ্চাকে বিয়ে দিয়ে দিল। এখন দেখো শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড, এখানে টু বসলো কারণ ম্যারিড টু মানে বোঝায় কার সঙ্গে তুমি বিয়ে করেছো। এই যে দ্য পোয়েট, এখানে তো উল্লেখ আছে ব্যক্তিটাকে, একজন কবির সাথে বিয়ে করেছো এরকম অর্থাৎ বুঝাতে ম্যারিড টু বুঝাবে। এখন দেখো
which of the following uses of preposition but is correct? এই যেটা I'm sure no one but he would do such a thing. এখানে but হচ্ছে আমাদের প্রিপোজিশন, কারণ I am sure no one he would do such a thing এই দুটাকে but কিন্তু কানেক্ট করেছে একসাথে, এই কারণে but হচ্ছে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখো divided the money dash the two children, এখানে হবে between। এমন কেন হলো না, এমন মানে তো মাঝে বোঝায়, এটা আমরা মনে রাখবো। যখন দুইজন থাকবে দুইজনের মাঝে পার্থক্য বা এরকম কিছু বোঝাতে, ভাগ করা বোঝাতে বিটুইন বোঝানো হয়। কিন্তু যখন ততোধিক থাকবে অর্থাৎ দুইয়ের বেশি, হতে পারে 10টা, হতে পারে 5টা, হতে পারে 1000, তখন হবে অ্যামং। সোজা কথা মনে রাখবো, দুইজনের মাঝে হলে বিটুইন, তার থেকে বেশি হলে অ্যামং। এখন দেখো which of the following sentences contain an incorrect appropriate preposition, এখানে কোনটা incorrect এটা দেখতে হবে। কারেক্ট দেখো না, আবার এটা বারবারই বলি, সবাই ভুল করি, নট, ইনকারেক্ট, না, এগুলো আমরা চোখে কেন জানি দেখতে পাই না। এখন দেখো অ্যান্সার হবে এই যেটা, আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ উইথ হেলথ। এখানে কিন্তু এটা ইনকারেক্ট, কারণ কন্ডিউসিভ উইথ হয় না। বাকিগুলো দেখি, হি ওয়াজ চার্জড অফ এটা ঠিক আছে। ক্লোথড উইথ শেম, ক্লোথড উইথ ঠিক আছে। এখন দেখি হি কম্পাইলড উইথ, এগুলো আমাদের মুখস্থ পড়ার মধ্যে, যেহেতু এই তিনটা ঠিক আছে তাহলে এটা এমনিতেই ভুল, কিন্তু এক্ষেত্রে এগুলো অ্যান্সার হবে না, অ্যান্সার হবে এটা, যেহেতু এটা ইনকারেক্ট। হ্যাঁ, আবার আমরা এগুলো একটা কি ভুল করি, যখন এই ধরনের ইনকারেক্ট আর কারেক্টের সেন্টেন্সগুলো থাকে, অনেকগুলো ঠিক দেখার পরে আমরা অ্যান্সার করার সময় কিন্তু আবার কনফিউজড হয়ে যাই, কারণ এখানে যেটা ভুল সেটাই কিন্তু আমার সঠিক উত্তর, কিন্তু আমরা ভাবতে থাকি যে এটা ভুল তাহলে এটা মানে উত্তর হবে না, তখনও কিন্তু আমাদের দাগাতে ভুল হয়। তাই এই ধরনের কোশ্চেনগুলো আমরা রিচেক দিব বা দুইবার করে পড়ে নিব। এখন দেখি আম অ্যাকাস্টমড টু, এটা তো একদম মুখস্থ, অ্যাকাস্টমড টু মানে কি, মানিয়ে নেওয়া। এখন দেখো ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস বাট ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশন, এখানে কোন সেন্টেন্সে বাট প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, এই যে none but the brave deserves the fair, নানকে দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার এর সাথে বাট হচ্ছে যুক্ত করেছে। হ্যাঁ, নান হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড বা অর্থ প্রকাশ করে বা একটা সেন্টেন্স হিসেবে ব্যবহার করা হতে পারে। যেমন আমরা বলি না হু ডিড দিস, আমরা উত্তর দিতে পারি নান, এটা দ্বারা বোঝাচ্ছে মানে একটা ওয়ার্ডের মাধ্যমে বোঝাচ্ছে যে কেউই করেনি কাজটা। তারপর দেখো দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, এটাও কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, এই দুটাকে বার্ট হচ্ছে কানেক্ট করেছে, যে কারণে বার্ট হচ্ছে এখানে প্রিপোজিশন। দেখো fill in the blank with appropriate word, I am very proud of you, proud of মানে গর্ব করা। হ্যাঁ, proud for অনেকে দিয়ে থাকো, কিন্তু proud for হয় না, proud of হয়। fill up the blank with appropriate word, I am glad at your glorious result, glad at, good at, এগুলো আমরা মনে রাখবো। fill up the blank with appropriate word, a good teacher discovers the treasure hidden, এটা কি হবে, ইন, হিডেন ইন ইটস স্টুডেন্টস, অর্থাৎ এখানে হিডেন ট্রেজার বা ট্রেজার হিডেন মানে কি বোঝাচ্ছে, তোমার সুপ্ত প্রতিভা। হ্যাঁ, আমাদের মাঝে যে সুপ্ত প্রতিভা আছে একটা টিচার কিন্তু সেটাকে বের করে আনতে পারে। দেখো choose the correct words to fill up the blank of the sentence,
I have not heard from him for a long time. বাকিগুলো তো এমনিতে since long, for long, long since এগুলো তো inappropriate, সো এটা হবে for long term. আর কিছু কিছু টাইপের সেন্টেন্স থাকে যেগুলো ন্যাচারালি আমাদের মধ্যে ইনবিল্ট থাকে, যে আমরা দেখে বুঝতে পারি যে হ্যাঁ এটা এরকমই হয়, কারণ আমরা মানে অনেকগুলো বছর ধরে এটা এইভাবে ইউজ করে থাকি, মানে আমরা ইউজ করি বলতে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। যেমন এই সেন্টেন্সটা আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর আ লং টাইম, ফর আ লং টাইম এটা কিন্তু আমরা প্রায় ইউজ করে থাকি। এরপর দেখো হি ওয়াজ ফাইন্ড ফর নেগলেক্ট ইন ডুইং হিজ ডিউটি, ঠিক আছে? তাহলে ফাইন্ড ফর নেগলেক্ট ইন। এবার দেখো ইউ শুড নট রান ইনটু ডেপ্ট মানে কি? ডেপ্ট মানে হচ্ছে ঋণ, তাহলে এখানে হয় রান ইনটু ডেপ্ট। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটাও তো আমাদের মুখস্থ, কি টু অর্থাৎ পরিশ্রমী সফলতার চাবি। এ তো এখানে এত দূরই, ঠিক আছে। তাহলে আমাদের প্রিপোজিশনের লেকচার প্লাস প্র্যাকটিস এখানেই শেষ হলো। প্রিপোজিশন মুখস্থ করতে হবে, শুরু থেকেই বলে আসছি, তারপরেও কিছু আছে যেগুলো প্রায় আসে এবং আমাদের অনেক কনফিউশন হয়, সেগুলো ইনশাল্লাহ আর হবে না। এই লেকচারটা যতটুকু কভার করা হয়েছে ভালো মতো তোমরা একটু প্র্যাকটিস করবে, একটু ভালো মতো দেখবা, তাহলে ইনশাল্লাহ প্রিপোজিশন থেকে ভালো একটা মার্ক সিকিউর করা সম্ভব। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।